আপনি যদি আমার একটু বুঝায় দেন যে মানে এই অর্থনৈতিক দিক দিয়ে আসলে কি হইতেছে, এবং ডক্টর ইউনূস সাহেব কি নিজে দুর্নীতিগ্রস্ত, এই জন্য দুর্নীতিকে এরকম লাই দিতেছেন? উনি নিজের নামে কি ওয়ালেট নিচ্ছেন, উনি কি ম্যান পাওয়ারের ব্যবসা করতেছেন, নিজের কর মওকুফ করতেছেন। আমরা যারা ডক্টর ইউনূসের নিয়ে বড় বড় কথা বলছি এবং বিদেশে, তাদেরও লজ্জায় আসলে নাক কান কাটা যাচ্ছে। এটা উনি বুঝতে পারতেছেন কিনা? এখন কিন্তু একটা দলকে ব্যান করে এনসিপি আওয়ামী লীগ ব্যান করার জন্য ওই যে মব ক্রিয়েট করে, আবার কমিটি করার সময় সব জায়গায় আওয়ামী লীগের লোকই, তারা আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পায় না কমিটি করার জন্য। এখন বিএনপি লোক এনসিপিতে যাবে না, বিএনপি লোক এনসিপিতে যাবে না, কি করবে? আওয়ামী লীগের লোক এখন তলে তলে কার সাথে কার খাতির? তাহলে আওয়ামী লীগের লোক নিয়ে যদি তুমি কমিটি করবা। এই এক বছরে জুলাই মিত্র প্রধান প্রধান দলগুলি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, নানা ঘটনার খবর আমরা দেখছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক, এই শব্দগুলির মর্যাদা শামাপা যেটাতে শুরু করেছিলেন সেটা আমি এখানে একটু আনতে চাই, যে গত বছরে জুলাইয়ের মতো আর নাই। আসলে যেই কারণে আমরা শেখ হাসিনা সরকারের এগেনস্টে সবাইকে একতাবদ্ধ হইতে দেখছি, এর প্রধান কারণ ছিল হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। দ্বিতীয় কারণটাই ছিল কিন্তু দুর্নীতি, বেসামাল স্বেচ্ছাচারিতা। এই জিনিসগুলি আবার আমরা কেন দেখবো? কেন আমাদের ওই আন্দোলনেরই একজন যিনি সারাক্ষণ পথে ছিলেন, সেই উমামা ফাতেমাকে আইসে লাইভে বলতে হবে জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন হয়ে যেতে হবে? হাসান কামাল, আপনি কি একটু বলবেন যে আপনার এটা কি মানে মানে আমরা কেন এটা দেখবো? এবং বেশিরভাগ মানুষ মানে আমাদেরকে আমাদের আওয়ামী লীগের বন্ধুরা ফোন করলে এখন হাসে, কি বলছিলাম না, কেমন দেখলা? এবং সেটা একটা আবার খুবই, যারা জুলাইয়ের এক বছর আগে যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল না, তারা কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে, দেখো তোমরা কারদের উপর বিশ্বাস করছিলা, কারা এরা। আপনি এটাকে কিভাবে দেখেন হাসান কামাল ভাই? আমি এটা আমাদের একটা ঐতিহাসিক দুর্বলতা হিসেবে দেখি। আমি বলি যে আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের অনেক বিজয়ের অভিজ্ঞতা আছে। আমরা অনেকবার জিতছি, অনেক লড়াইয়ে জিতছি, এগুলি অনেক মূল্য দিয়ে জিতছি হয়তো, কিন্তু আমরা জিতছি। কিন্তু আমাদের কোনো বিজয়কে আসলে বিজয়ের ফলাফল জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য যে শিক্ষাটা দরকার সেটা আমাদের কখনোই হয় নাই। এবং আমি জানি না, আপনার তো ওই সময় বয়স হয়নি। আমরা যারা ধরেন ৭১-এর পরের ৭২-এর পরবর্তী যে পরিস্থিতিটা আমরা দেখছিলাম, ৭১-এর পরে সবচেয়ে বড় পরিবর্তন তো এবারের ২৪-এরটা, ৯০-এরটা এত গুরুত্বপূর্ণ পরিবর্তন না। তো ৭২-এর বিজয় যেভাবে আসলে ব্যাহত হয়েছে, তার সবগুলি লক্ষণ একেবারে ধরেন প্রথম থেকে এটার মধ্যে আসলে একটার পর একটা কিভাবে যেন সাজানো ভাবে আসতেছিল। আমি বলি যে এটা বিজয় ব্যাহত করার জন্য খুব সিম্পল কতগুলো কাজ করা লাগে। আপনার ধরেন এই লড়াইটার মালিকানা, আমি যেটা বলি শহীদদের মালিকানা কোথাও নিয়ে যেতে হবে। এই শহীদের মালিকানা যার কাছে যায়, বিজয়ের মালিকানা তার কাছে যায়। এবং বিজয়ের মালিকানা যদি যত ক্ষুদ্র করে আনা যায়, মালিক গোষ্ঠীটাকে যত ছোট করা যায়, সেই মালিকদেরকে হয় আপনি প্রলুব্ধ করতে পারেন, ভীত করতে পারেন, তাদেরকে আসলে দায়ী করতে পারেন, বিধ্বস্ত মানে কি বলে বিভক্ত করতে পারেন, বিভাজিত করতে পারেন। মানে আপনার লড়াইয়ের যারা অংশীজন, তাদের সাথে আসলে লড়াইয়ের যারা ফল ভোগ করে, তাদের মধ্যে একটা বড় রকমের পার্থক্য তৈরি করা যায়। এবং এই পার্থক্যটা যখন হয়, বিভাজনটা যখন হয়, তখন আসলে লড়াই নিজেই একটা মানে লড়াইয়ের মালিক যখন আসলে কোনোভাবে দোষী হিসেবে চিহ্নিত হয়, তখন গোটা লড়াইকে আসলে একটা ভুল কিংবা একটা অন্যায় কিংবা একটা আসলে খারাপ জিনিস হিসেবে চিহ্নিত করা সহজ হয়। এবং যখন এটা ঘটে, তখন আর বাকি সবাই আসলে তখন এক ধরনের হরিলুটের মতো মনে করে এই যে মরশুম চলে যাচ্ছে, এই চলে যাওয়ার আগে যে যেখান থেকে যতটা পারে একটা অংশ অভিমানে সরে যায়, আরেকটা অংশ আসলে লুটপাটের অংশ নিতে আসে। বাংলাদেশে একেবারে ২৪-এর পরে এত দ্রুত যে ঘটনাগুলি ঘটলো, এই ঘটনাগুলি ঘটবে বলে আমাদের মধ্যে আশঙ্কা ছিল। আমরা এগুলিকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেগুলি নিয়ে কথা বলছিলাম। আমরা মানে এই অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের কি করণীয় সেটা বলছিলাম। কিন্তু আমরা যেহেতু ধরেন অনেক বড় কোনো শক্তি না, কিংবা আমাদের যেহেতু ওইরকম বড় কোনো ধরনের রাজনৈতিক কি বলা যাবে যে গুরুত্ব নাই, আমাদের বক্তব্যগুলি তখন আসলে তরুণদের কাছে বিবেচিত হয়েছে যে আমরা প্রতিক্রিয়াশীল হয়ে গেছি, আমরা পশ্চাৎপদ কথা বলতেছি। আর বাকিদের কাছে মনে হয়েছে যে আমরা অপাঙ্ক্ত, আমরা এখন কোনোভাবে আসলে প্রাসঙ্গিক থাকার জন্য একভাবে কথা বলতেছি। কিন্তু এটা জাতীয় জায়গা থেকে যে আসলে একটা জাতির এত বড় একটা পরিবর্তনের পরে, এই অভ্যুত্থানের পরে কি ধরনের কাজ করতে হবে এবং কত সময়ের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে, এই ওয়াক্ত নিয়ে আমি আসলে অনেক কথা বলছি, অনেক বক্তৃতা করছি, কিন্তু কাউকে আমরা এটা বুঝাইতে পারি না। এক অংশ বলছে এইটা ফরাসি বিপ্লবের চাইতে বড় বিপ্লব হয়েছে, এবং ইয়াংরা
হাই সাউন্ডিং এই সমস্ত কথাবার্তা শুনে আমাদেরকে মনে করছে, আমরা যারা বলছি যে সতর্ক হও, হুম, সাবধান হও, এর বেশি দূর যাইতে পারবে না, তারা আমাদেরকে পরিত্যাগ করছে। হুম। আর এরা দোসর যখন বলছেন, ধরেন দোসর। এনার্কি আর দুদিন পরে বলবে দোসর। হাসনাত কাইয়ুম হচ্ছে আওয়ামী লীগের দোসর, আমাকে অলরেডি বলতে শুরু করছে। আচ্ছা, আপনার আর বলাটা একটু এরা কষ্ট যখন হবে। আসলে এরা যখন ধরেন এই জায়গাগুলিতে এরকম জায়গায় গেছে, এনার্কি তৈরি করা শুরু করছে, তখন এস্টাবলিশমেন্ট হচ্ছে আসলে নিজেদের মধ্যে খুব দ্রুত আসলে তার এস্টাবলিশমেন্ট টিকায় রাখার জন্য যাদের উপরে ভর করা সম্ভব, হুম, তাদেরকে যাদের উপর আস্থা রাখা সম্ভব, তাদের কাছে আসলে ভিড়ছে এবং তাদেরকে আসলে রিজিট করছে যে এনার্কির বিপরীতে পরিবর্তনটাকেও সে তখন আর পরিবর্তনটা করতে আসলে আর সে রাজি হইতে পারে না। ওকে। বিএনপি যে এখন ধরেন, আমার নিজের বোধ হচ্ছে এরকম, বিএনপি যে এখন ধরেন অগ্রসর কোনো পদক্ষেপ নিতে পারে না, তার কারণ হচ্ছে তার উপরে যারা নির্ভর করে আছে তারা আসলে তাকে আর আগাইতে দিতে চায় না। হুম। কারণ তাদের একটা প্রতিনিধিত্ব বিএনপির মধ্যে আসলে এই বলে যে এস্টাবলিশমেন্টের একটা, বলে যে 17 বছর না খায় আছি। ওইটা অন্য জিনিস, ওইগুলি না না, হচ্ছে ওইটা রেকর্ড। বইলেই কিন্তু ওইটা বইলেই বিএনপির জি। উপর চাপটা সৃষ্টি করে, হ্যাঁ, যে মানে এটা চাপ আপনারা সৃষ্টি করে। চাপ সৃষ্টি করে যে আপনার রিয়েল যারা ধরেন, যারা ব্যবসায়িক গ্রুপ একেবারেই যদি ধরেন, হুম। তাহলে একেবারে ব্যবসায়ীদের তো এটা হচ্ছে খুব স্বাভাবিক, যদি দেখে যে এনার্কির দিকে যাচ্ছে, হুম। তাইলে তো ব্যবসায়ীরা বিএনপি কে বলবে যে বাবা দেশটাকে অন্তত স্টেবল রাখো, অন্তত এইখানে মানুষের খায় বলে বাঁচতে হবে। এবং বিএনপি যদি সেইখানে রেসপন্সিবল পলিটিক্সও করতে চায়, তাইলে তার কথাটাকে সে একদম ফেলে দিতে পারবে। ওকে। তার মানে হচ্ছে যে এইখানে অনেকগুলো ঘটনা ঘটছে আহ, যেটা আমরা আসলে হাসান ভাই- পরিস্থিতিকে মূল্যায়ন করতে হাসান ভাই, ব্যর্থ হয়েছি। আমি আবার আপনার কাছে ফিরবো। শামাপার পথে চলে যেতে হবে। শামাপারের দ্রুত একটা কথা বলে যে, শামাপা আপনার একজন ভক্ত, ওনার নাম বোধহয় মোহাম্মদ রহমান, তিনি বলছেন যে খালেদ মহিউদ্দিন হাসিনার ইনকাম কখনো জিজ্ঞেস করছেন কিনা গত 15 বছরে। কমন প্রশ্ন। জি ভাই, জিজ্ঞেস করছি। আপনার জন্য প্রশ্ন না হচ্ছে যে- আমি জি, বলেন আপনি কি বলেন। আপনি কি বলবেন ভাই? আপা বলবেন? না আমি প্রশ্নটা না, করব। প্রশ্ন করেন হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে করেন, বিএনপি সমস্যা নেই। জাতীয় নির্বাচন আয়োজনটিতে সবচেয়ে, সেটা আপনার জন্য শেষ প্রশ্ন, সবচেয়ে বেশি জোর দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অংশ নিতে পারুক আর না পারুক, আওয়ামী লীগও কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক ধরনের কথা বলছে ইন্ডিয়াও, যে আসলে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগকে আমরা খুব সোচ্চার দেখছি, কারণ তারা মনে করছে নির্বাচিত সরকার এলে, বিএনপি ক্ষমতা এলে, তারা মাঠের রাজনীতিতে এখনকার যে পালিয়ে থাকা অবস্থান, সেইটার চেয়ে পরিস্থিতিতে কিছুটা একটা স্পেস পাবে। এবং গত 1 বছর ধরে মানে এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেক কিছুতেই বিএনপির দিকে তাকিয়ে আছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? অনেকেই বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তলে তলে একটা সাংঘাতিক রকমের আতাত হচ্ছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? সমাপ্ত। দেখেন এই 17 বছরে বিএনপি হচ্ছে মানে সবচেয়ে বড় ভিকটিম আওয়ামী লীগের ফ্যাসিবাদের। তো ওইখানে বিএনপির সাথে আওয়ামী লীগের আতাতের প্রশ্ন নাই, খুবই ক্লিয়ার। হাসিনার সময় যখন আমরা তো 2009 সাল থেকে ভোটাধিকার চেয়ে আসতেছি, যখন হাসিনা আসছিল এবং ইলিয়াস আলী গুম হইলো 10-11 সালে, তখন থেকেই আমরা কথা বলে আসতেছি এবং ভোটাধিকার চেয়ে আসতেছি। তখন আপনাদের মনে হয় নাই, দেশবাসীর আপনাদের পলিটিক্যাল পার্টিকুলার মনে হয় নাই যে বিএনপি কেন নির্বাচন চাইতেছে? আজকে নির্বাচন চাইলে দোষের কি? আপনার এই সংস্কারের ফার্স্ট আপনি কিছুই ঠিক হবে না। এই যে ডোনারদের কথা বলতেছেন, ডোনার আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা কেউ ইনভেস্ট করছে না, সবাই বসে আছে ফেন্সে যে কখন একটি গণতান্ত্রিক সরকার আসবে দেশে। এখন আমরা চেয়েছি, আমরা খুব সিম্পল কারণে চাচ্ছি। আওয়ামী লীগ কি বলছে না বলছে, ইটস ইমম্যাটেরিয়াল। এবং ইন্ডিয়া তো, কিন্তু আওয়ামী লীগের প্রতি আপনাদের একটু এক্সট্রা ভালোবাসা দেখা যাচ্ছে কিনা? আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না? আপনারা আওয়ামী লীগ 17 বছর ধরে আপনাদের আওয়ামী লীগ বিভিন্ন আমরা অনাহত করলো। যখন জামাতকে নিষিদ্ধ করতে চাইছিল আওয়ামী লীগ, তখনও আমরা এটা অপোজ করছি, কারণ কোন দল নিষিদ্ধ আমরা চাই না। আমরা এনসিপি যখন নতুন দল হয়েছে তখন আমরা এটাকে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। দ্যাট ইজ বিএনপি's মোটো। এখন কিন্তু একটা দলকে ব্যান করে এনসিপি আওয়ামী লীগ ব্যান করার জন্য ওই যে মব ক্রিয়েট করে, আবার কমিটি করার সময় সব জায়গায় আওয়ামী লীগের লোকই, তারা আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পায় না কমিটি করার জন্য। এখন বিএনপি লোক এনসিপিতে যাবে না বাবা, বিএনপি লোক এনসিপিতে যাবে না, কি করবে? আওয়ামী লীগের লোক এখন তলে তলে কার সাথে কার খাতে, তাহলে আওয়ামী লীগের লোক নিয়ে যদি তুমি কমিটি করবা, তাহলে আর শিবির হলো ছাত্রলীগ করবে, পরে উন্মোচিত হবে সে শিবির। তাহলে নামে রাজনীতি করেছে, বিএনপি নামে আন্দোলন করেছে, বিএনপির নামে জেল খেটেছে, বিএনপির নামে সবকিছু করেছে। আমরা তো কোনো ছদ্মবেশে কোনো কিছু করি নাই। আমরা সারা জীবনে 17 বছর ধরে আমরা নির্বাচন চেয়ে আসছি, কারণ গণতন্ত্র নাই। একটা যেই আসুক, আজকে যদি যেই ক্ষমতায় আসুক, সেটা সব মুখ্য না, মুখ্য একটা ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আজকে এত কিছু যে অধপতন, এত কিছু যে নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস। এই যে প্রত্যেকদিন সংস্কারের কমিশনে আপনারা বসতেছেন, সবাই কেন বসতেছেন? কারণ 17 বছর ধরে সবকিছু কিন্তু মানে এখন দেশের যে অবস্থা বা এই সরকারের যে অবস্থা, দুর্বল সবল যেমনি বলুক, আমার কাছে একটা বলশালী সরকার মানে হচ্ছে যে সরকারটার আসলে সবগুলি উইং ভালোভাবে কাজ করে। এখন সরকারটা, এটাকে এখন হাসান খান ভাই যে নামই দেখ না কেন, এখন সরকারটা যে অবস্থা, কেউ যদি এই প্রশ্ন করে আসলে কি নির্বাচনের জন্য দেশটা নিরাপদ? নির্বাচন কি দিতে পারবে এই সরকার? নির্বাচন করতে পারবে?
এটা আমাকে জিজ্ঞেস করছেন? জি আপা। হ্যাঁ, এখন আচ্ছা, এখন এই সরকারের তো দুর্বলতা আর অলরেডি উন্মোচিত হয়েছে, কারণ তাদের প্রেসার গ্রুপ হিসেবে সমন্বয়করা এনসিপি কাজ করে। সো তাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে, এবং এবং তারা যদি প্রয়োজন, এতগুলো রাজনৈতিক দল আছে, সবগুলো দলের থেকে তারা সাজেশন নিতে হবে, প্রশাসন কিভাবে তারা সবল করবে, তারা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে সবল করবে। তাদের এখনো আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা এজেন্সিতে আছে, আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা সচিবালয়ে আছে, এদেরকে কিভাবে তারা সংস্কার, মানে এদেরকে কিভাবে বের করবে, সেগুলো তো আগে তারা ঠিক করবে। এগুলো 1 বছর চলে গেছে, তারা কিছুই করে নাই। এখনো বিভিন্ন বিভিন্ন প্রশাসনের লোক, বিভিন্ন স্তরে স্তরে হাসিনার লোক রয়ে গেছে, এগুলোকে এখনো ছাঁটাই করতে পারে না, অথচ লোক পালা যাচ্ছে। এগুলো ঠিক করতে হবে। আপা এটা নিয়ে শেষ প্রশ্ন, কেন এই কথাটা বারবার উঠছে? কারণ বিএনপি তো এই দেশটাকে যথেষ্ট নিরাপদ মনে করছে না, সেজন্য বিএনপি প্রধান নেতা দেশে আসছেন না, অনেকে বলতেছেন এরকম। তারেক সাহেব দেশে আসছে না কারণ দেশকে যথেষ্ট নিরাপদ মনে করছেন না, এবং দেশ যথেষ্ট নিরাপদ না অথচ নির্বাচন চাচ্ছে। ব্যাপারটা একটা দুই রকম অবস্থান হচ্ছে কিনা? ষড়যন্ত্র তো চলতেছে, ষড়যন্ত্র চলতেছে না তা তো না, আমরা সবাই বুঝি যে ষড়যন্ত্র এখনো চলতেছে। ষড়যন্ত্রের মধ্যেই নির্বাচন চান? আওয়ামী লীগ দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করার প্রথম ধাপ হচ্ছে একটা একটা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনা, এবং গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার প্রথম ষড়যন্ত্রের মধ্যেই নির্বাচন চান? নির্বাচন। ষড়যন্ত্রের মধ্যেই নির্বাচন চান? ষড়যন্ত্র চলতে থাকবে যদি নির্বাচন না হয়, যদি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে না আসে, ষড়যন্ত্র চলমান থাকবে। তাহলে সবগুলো রাজনৈতিক দল ওই যে অগাস্টে 5 তারিখে গত বছর যেই জায়গায় ছিল সেই জায়গায় আসতে হবে, যে আমরা সকলেই একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, তাহলেই সম্ভব। এখন ডক্টর ইউনূস যদি তার প্রশাসনকে শক্তিশালী করতে না পারে, নির্বাচন কমিশন বলতেছে নির্বাচন কমিশন রেডি, পুলিশকে আরো শক্তিশালী করতে হবে, অ্যাডমিন ক্যাডারকে শক্তিশালী করতে হবে, এবং যারা রাজনৈতিক দলগুলো যারা পার্টিসিপেট করবে নির্বাচনে তাদেরও আরো মানে ইন্টেনশন থাকতে হবে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা, যেখানে একটি সুন্দর নির্বাচন আমরা দিতে পারি। রাজনীতি তো আর পেশা হইতে পারে না। মানে ধরেন আমি যদি এখন একটা দলের রাজনীতি করি, ওকে আমাকে বেতন দিবে, টাকা দিবে, মানে টাকাটা আমি কই পাবো? ধরেন আমি এখন সাংবাদিকতা করে কিছু টাকা পাই, আমি এখন পলিটিক্স করতে গেলাম, আমি এটা বুঝতে চাইতেছি যে এই পলিটিক্স করতে গেলাম, ধরেন বিএনপি করতে গেলাম, ধরেন হাসান ভাইয়ের দলই করতে গেলাম, ওইটা থেকে আমি টাকা পাবো? মানে এটার হিসাবটা কি? বিদেশে শুনেন, বিদেশে কিন্তু অনেক অনেক পলিটিক্যাল বিদেশে পার্টি হয়, আছে, বিদেশে হয়, দেশে না না কি বিভিন্ন হবে? দেশে দে গেট পেইড ফর ইট, তাই না? তারা একটা পায়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টিও পায়। হ্যাঁ, বাংলাদেশে তো বিএনপি বা আওয়ামী লীগ বা এই জামাত, আমি জানি না পায় নাকি, এরকম কোন দল, কিন্তু কোন দল থেকে কোনো কমিউনিস্ট টাকা পার্টি পয়সা পায়, আমরা কমিউনিস্ট পার্টি দেওয়া হয় না। কমিউনিস্ট পার্টি পায়, ভালো কথা, দেয়ার জি, লাকি, জি। তারা পায়। কিন্তু বিএনপির মধ্যে এত বড় দলে একটা দল মেনটেন করা, সেখানে তো এখানে দল থেকে তো এরকম কিছু হয় না। বাট আমি মনে করি পলিটিক্স কখনো পেশা হতে পারে না। পলিটিক্স অফকোর্স আমরা কিন্তু এই লোকটা প্যাশন চলবে থেকে কি? করি, কিন্তু এই আমরা লোকটা দেশকে চলবে কি করে? ভালোবাসি। এই লোকটা ঘরের মানে হ্যাঁ, মানে বউ বাচ্চারা খাওয়াবে কি না করে? না, একজন শিক্ষক রাজনীতি করছে না, একজন ডাক্তার রাজনীতি করছে না, একজন ইঞ্জিনিয়ার রাজনীতি করছে না, ওকে, আমি সবাই তো এক ব্যবসায়ী রাজনীতি করছে। তাকে একটা পেশা হিসেবে তো একটা কিছু থাকতে মানে হবে, ও একটা পেশা হিসেবে একটা কিছু থাকতে হবে। হ্যাঁ ডেফিনেটলি। কারণ রাজনীতিকার, যেমন ছাত্র দল, আমি দেখেছি যে ছাত্রদের তো টাকা পয়সা থাকার কথা না, ছাত্ররা কিভাবে চলবে, ছাত্র রাজনীতি করবে কি? ছাত্র দল, আই থিঙ্ক সেটা দলের দেখা উচিত যে তাদের আমি এই জায়গায় একটু আপনার ক্ষমা পাই, জায়গায় আপনার একটু আটকাই এবং এই প্রশ্নটা করি, আপনাদের দলীয় প্রধানের পেশা কি তাহলে আসলে? ওনার অবশ্যই আয়ের উৎস নিশ্চয়ই আছে, আমরা একটু জানি না উনি কেন? কিভাবে ওনারা এখন এটা উনি এতদিন ধরে দেশের বাইরে আছেন, ওনার ফ্যামিলি আছে, ওনার স্ত্রী আমার ডক্টর জোবাইদা কর্মরত আছেন, তো ওনাদের আয়ের উৎস তো ফ্যামিলি থেকেও আসতে পারে, আয়ের উৎস বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আয়ের উৎস তো সেটা যে পাবলিক নলেজ হতে হবে, আমার আয়ের উৎস তো পাবলিক নলেজ না, আমার আয়ের উৎস আপনি জানেন না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার কোনো আয় নাই। হ্যাঁ, তো আয়ের উৎস যে সবার জানতে হবে আমার কোনো কথা নেই, অ্যাজ লং অ্যাজ উনি ট্যাক্স ফাইল করছেন, অ্যাজ লং অ্যাজ ওনার ফাইলস সব ক্লিয়ার আছে, দ্যাটস অল ইট ম্যাটার্স। শামাপা, এটা মনে হইতে পারে যে আমি কিন্তু জনাব তারেক রহমান রে, বেগম খালেদা জিয়ারে খুবই পছন্দ করি, বাংলাদেশের সব লোকরে আমি পছন্দ করি, কিন্তু ঘটনা হচ্ছে যে ধরেন আমার মেয়ে যদি জনাব তারেক রহমানের মতো হইতে চায়, তো সে যদি আমরা জানতে চায় যে উনি কি করেন, তাহলে আমাকে বলতে হবে যে উনি আসলে পলিটিক্স করেন, তাই তো? না, ওনার আয়ের উৎস ওনার ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, ওনার ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, সেটা তো অবশ্যই আরো ভয়ঙ্কর হলো, ও তাহলে আমার থেকে টাকা নিয়ে রাজনীতি করবে, তাই তো? আপনার মেয়ে তো আপনার কাছ থেকে টাকা চাইতে পারে, আমার বাবা বেঁচে থাকলে বাবার কাছে টাকা চাইতেই পারে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপা। আমি বাবা মা তো ছেলে মেয়েদের করবেই। আমি একটু জনাব অ্যাডভোকেট হাসান কায়েমের কাছে চাই। জনাব অ্যাডভোকেট হাসান কায়েম, আপনি কি মানে
আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আমার রিডিং হচ্ছে এই সরকার আগেও দুর্বল সরকার ছিল কিন্তু ক্রমাগতভাবে দুর্বলতর বা দুর্বলতম সরকারে পরিণত হচ্ছে। আমি মোটা দাগে দুইটা ঘটনার দিকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত কয়েকদিন আগে আমি দেখলাম যে মাইলস্টোনের ঘটনার পরে কয়েকটা রাজনৈতিক দলের সাথে উনি বৈঠক করলেন। কেন এই 4টা দল বাঁচলেন, কেন পরে আবার আর 14টা দল, মানে কারা বড় দল কারা ছোট দল, কিভাবে এটা মাপা হলো এটা আমি বুঝি নাই। এইটা একটা দুর্বলতার লক্ষণ মনে হয়েছে। আবার একটা দুর্বলতার লক্ষণ মনে হয়েছে ওইখানে অংশগ্রহণকারী একটা রাজনৈতিক দলের নেতা বাইরে এসে বলল যে ইউনূস সাহেব 4-5 দিন পরে ঘোষণা দিবেন যে আসলে ইলেকশন কবে হবে। পরে আবার আমরা এটার কিছুই শুনলাম না। আমরা ইউনূস সাহেব সম্পর্কে এরকম কথা আরো শুনছিলাম, এনসিপি বলছিল যে ইউনূস সাহেব পদত্যাগ করতে চান। তো আরো দুর্বল আমার কাছে মনে হইতেছে, আপনি দেখবেন যে এই সরকারের একজন উপদেষ্টা যেন মাহফুজ আলম, তিনি মানে এই যে এনসিপির